Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. आज আমাদের ইংলিশ পেডাগজি মক টেস্ট 7 এর আগে আমি ইংলিশ পেডাগজির 6টা মক টেস্ট করিয়ে দিয়েছি। প্রত্যেকটা মক টেস্টে তোমরা জানো 15টা করে কোয়েশ্চেন থাকে, 15 নাম্বার, এবং প্রত্যেকটা মক টেস্টে যে কোয়েশ্চেনগুলো থাকে আমি তোমাদের ইন ডিটেলে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো কোয়েশ্চেনে কোনো রকম কনফিউশন না থাকে। তাহলে আজকেও আমরা 15টা কোয়েশ্চেনের সলিউশন করব 15 নাম্বারের, যেটা আমি তোমাদের কাছে প্রত্যেকদিন রিকোয়েস্ট রাখি একটা, যে তোমরা এই 15-র মধ্যে কত নাম্বার স্কোর করতে পারছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো কোয়েশ্চেনে যদি সাপোজ কোনো ডাউট থেকে যায় সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। তাহলে চলো দেখা যাক আজকের মক টেস্টের কোয়েশ্চেনগুলো কি বলছে। আজকে যে মক টেস্টে 15টা কোয়েশ্চেন আমি করাবো সেটা 2011 সালে যে সিটেট পরীক্ষা হয়েছিল 26শে জুন, সেখান থেকে আমি এই পেপারটাকে নিয়েছি। প্রথম কোয়েশ্চেন কি বলছে, রিমেডিয়াল টিচিং অ্যাজ এ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মিনস। দেখো এখানে কিন্তু প্রশ্নটা সহজ, তোমরা যদি জানো পজ করবে, উত্তর করবে, তারপরে কত নম্বর স্কোর করছো এরকম প্রত্যেকটা কোয়েশ্চেনে করবে, তারপরে আমাকে কমেন্ট করবে। তাহলে এখানে বলছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের একটা অংশ হিসাবে রিমেডিয়াল টিচিং এর মানে কি। আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে কি জানি, যেটা সারা বছর ধরে আমাদের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু এখানে এই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা তোমাদের দিয়েছে যাতে তোমরা একটু কনফিউজড হয়ে যাও। আসলে বলতে চেয়েছে এখানে যে রিমেডিয়াল টিচিংটা মানে কি। অপশনগুলো দেখা যাক, ডায়াগনোসিং অ্যান্ড অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং, তোমার পড়ার মধ্যে যে খামতিগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করা এবং সেটাকে ডায়াগনোসিস করা। টিচিং বিয়ন্ড দ্য টেক্সট বুক, অর্থাৎ কি টেক্সট বইয়ের বাইরে গিয়ে পড়ানো। এক্সট্রা কোচিং বাই পেরেন্টস, পেরেন্টসের দ্বারা আলাদা করে কোচিং দেওয়া হচ্ছে। টিচিং ফর গিফটেড স্টুডেন্ট, শুধুমাত্র গিফটেড স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে। তাহলে আমরা রিমেডিয়াল টিচিং মানে কি জানি, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেই গ্যাপটাকে অ্যাড্রেস করা, এবং যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটাকে ডায়াগনোসিসের মাধ্যমে সঠিক করে দেওয়া, রোগ নির্ণয় করে দেওয়া। তাহলে একদম বেসিক কোয়েশ্চেন, এগুলো আমাদের অবশ্যই পারা উচিত। ক্লিয়ার? নেক্সট, সেকেন্ড, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। এখানে রুম হবে, এনটা এক্সট্রা হয়ে গেছে। তাহলে এর মধ্যে কোনটা ইনক্লুসিভ ক্লাসরুমের সাথে জড়িত একটা মূল্যবোধ হিসাবে আমরা ধরে নিতে পারি। আমরা ইনক্লুসিভ এডুকেশন মানে বা ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি জানি, যেখানে সমস্ত ধরনের স্টুডেন্ট থাকতে পারে, উচ্চ মেধা, মধ্যম মেধা, খারাপ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট, সমস্ত ধরনের, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন হতে পারে। তাহলে কি কম্পিটিশন হতে পারে, প্রতিযোগিতা, এনভি, হিংসা, সিম্প্যাথি, করুণা, কোলাবোরেশন, সহযোগিতা। তাহলে যেখানে সমস্ত ধরনের স্টুডেন্ট থাকছে সেখানের ভ্যালুটা সব থেকে কিসের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া উচিত, জড়িত থাকা উচিত? ভেরি গুড, একদম সঠিক করেছো, কোলাবোরেশন। এখানে পরস্পরের সাথে, যেহেতু সবাই একসাথে আমরা ক্লাস করছি, আমাদের সহযোগিতাটা থাকা উচিত। ক্লিয়ার? একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য, তোমরা জানো পিএসসি ক্লার্কশিপের জন্য আমি স্পেশাল ইংলিশ ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেটা 21 তারিখ থেকে শুরু হতে চলেছে। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেরা ব্যাচ হতে চলেছে, তাই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করছো তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচে জয়েন করবে, কারণ আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সেরা বেস্ট ব্যাচ হতে চলেছে আমার পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। এখানে কিন্তু আমি ইংলিশটাকে একদম বেসিক থেকে করাবো, যেটা তোমরা জানো ইংলিশ ছাড়া পিএসসি ক্লার্কশিপে চাকরি পাওয়াটা কিন্তু অসম্ভব। তাই তোমরা যারা চাকরিটাকে সুনিশ্চিত করতে চাইছো, ইংলিশে অনেক বেশি স্কোর করতে চাইছো, এই ব্যাচে অবশ্যই জয়েন করবে। থ্যাংক ইউ। নেক্সট, 3, দ্য এম অফ মেকানিক্যাল ড্রিলস ইজ টু। তাহলে মেকানিক্যাল ড্রিল মানে আমরা কি জানি, এটা হচ্ছে একটা ওই ভোকাবুলারির মুখস্থ করার একটা আমরা যন্ত্র হিসাবে জানতে পারি, যেখানে আমাদের ভোকাবুলারিটাকে খুব মুখস্থ করানো হয়, কিন্তু কি ভোকাবুলারি মুখস্থ করতে আমাদের কারোর ভালো লাগে না। তাহলে এটা এমনই একটা মুখস্থ বিদ্যার পাঠের মধ্যে পড়ছে যেটা আমাদের যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটাকে এরা বৃদ্ধি করতে চাইছে। ক্লিয়ার? তাহলে strengthen the rote learning capacity of the learners, encourage creative use of language among the learners, improve the fluency of the learners, improve the accuracy of the learners। তাহলে আমরা লাস্ট থেকে আসি, improve the accuracy, লার্নারের যে দক্ষতাটা আছে বা অ্যাকুরেসি আছে সেটাকে আরো বাড়ানো। ইমপ্রুভ দ্য ফ্লুয়েন্সি,
তারা যেমন ভালো করে কথা বলতে পারে সেই কথা বলার দক্ষতাটাকে বাড়িয়ে দেওয়া। এনকারেজ ক্রিয়েটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য লার্নার্স, লার্নাররা যাতে ল্যাঙ্গুয়েজের যে ব্যবহারটাকে সেটাকে ক্রিয়েটিভ ওয়েতে সৃজনশীলভাবে করতে পারে সেটা, নাকি স্ট্রেনথেন দ্য রোট লার্নিং ক্যাপাসিটি অফ দ্য লার্নার্স। অর্থাৎ রোট লার্নিং মানে আমরা কি জানি, রোট লার্নিং মানে হচ্ছে যেটা এক প্রকারের ভোকাবুলারি লার্নিং, যেখানে আমাদের যে জিনিসটাকে পড়তে হয় না সেই জিনিসটাকে আমাদের বাধ্য করা হয় বা সেই জিনিসটাকে পড়ানোর ইচ্ছাটাকে বাড়ানোর চেষ্টা করা হয়। তাহলে মেকানিক্যাল ড্রিল যেখানেই থাকবে সেখানেই জানবে রোট লার্নিং এর যে ক্যাপাসিটি সেটাকে স্ট্রেনথেন করাই হবে। ক্লিয়ার? নেক্সট 4. Learners are involved in individual activities, pair work, group work and whole class work because this. তাহলে যারা শিক্ষার্থীরা আছে তারা কিরকম যে অ্যাক্টিভিটির মধ্যে জড়িত আছে, তারা পেয়ার ওয়ার্কে আছে, তারা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আছে, তারা গ্রুপ ওয়ার্ক করছে, তারা সমস্ত ক্লাস মিলে কাজ করছে। তাহলে এগুলো কি? প্রোভাইড দ্য লার্নার্স এনাফ অপরচুনিটিস টু রিল্যাক্স ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। তাহলে শিক্ষার্থীদের অনেক আরাম করার সুযোগ করে দিচ্ছে। হ্যাভ দ্য সোল এম অফ ইন্ট্রোডিউসিং ভ্যারাইটি ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। এটা একমাত্র উপায় ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে অনেক রকম বৈচিত্র্য আনার। এনেবল the already overworked teacher to preserve her energy thereby becoming more effective। এটা আমরা করতে দিই কারণ যেসব টিচাররা ধরো অনেক পড়াচ্ছে তাদের যে ওয়ার্কলোড আছে সেটাকে আমরা একটু, যাদের অনেক ওয়ার্কলোড তাদের ওয়ার্কলোডটা যাতে একটু কমিয়ে দিতে পারি যাতে তারা এনার্জি ফিরে পায় এবং আবার পড়াতে পারে। নাকি অ্যাফোর্ড দ্য লার্নার্স অপরচুনিটিস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন এ ফোকাসড ম্যানার ফর রিয়েল লাইফ ইন্টারাকশন। তাহলে আমরা লার্নারদের কি করে দিই, লার্নারদের আমরা সুযোগ করে দিই, আমরা অ্যাফোর্ড করে দিই দ্য লার্নার্স অপরচুনিটিস, আমরা সেই কি সুযোগ করে দিই, টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা যাতে তারা ব্যবহার করতে পারে ইন এ ফোকাসড ম্যানার ফর রিয়েল লাইফ ইন্টারাকশন, রিয়েল লাইফের ইন্টারাকশন করে যাতে তারা খুব ফোকাসড ভাবে ওই ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে পারে। এবার তোমাদের মনে হতে পারে কিভাবে, ধরো যদি গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্ক বা এই যে হোল ক্লাস ওয়ার্ক আমি অনেকগুলো স্টুডেন্টকে একসাথে করে দিলাম, এই একসাথে করে দিয়ে যদি আমি তাদেরকে কোনো কাজ দিই তারা কিন্তু নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারবে, সেটা খুব ফোকাসড ভাবে করতে পারবে। তাহলে ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। এর মধ্যে কোন স্টেটমেন্টটা সত্য? অল ফর্মেটিভ টাস্ক আর মেন্ট ফর অ্যাসেসমেন্ট। সমস্ত ফর্মেটিভ যে কাজগুলো আছে সেটাকে আমরা অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করি? একদমই নয়, অলরেডি আমরা জানি এটা। Formative assessment to be effective must be conducted only after teaching a lesson। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটাকে ইফেক্টিভ করার জন্য একটা লেসনের পরেই আমরা পড়াবো, কিন্তু আমরা কি জানি ফর্মেটিভ অ্যাসেসমেন্টকে আমরা লেসন পড়ানোর মাঝেও নিতে পারি, তাহলে পড়ানোর পরেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। While all formative tasks are meant for improving teaching learning, some are used for assessment too। তাহলে সমস্ত যে ফর্মেটিভ টাস্কগুলো আছে সেগুলোকে টিচিং লার্নিং এর ক্ষেত্রে ইমপ্রুভ করার জন্য ব্যবহার করা হলেও কিছু কিছু গুলোকে আছে যেগুলোকে আমরা অ্যাসেসমেন্টের জন্য ব্যবহার করি। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হেল্প আস টু গ্রেড স্টুডেন্টস ইনটু গুড, অ্যাভারেজ অর পুয়ার। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিশ্চয়ই আমাদের ফাইনাল জাজমেন্ট দেয় না, তাহলে যেহেতু আমরা ফাইনাল জাজমেন্ট পাবো না তাহলে আমরা কি করে গুড, অ্যাভারেজ আর পুয়ার বলবো তাকে? ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন 3। তাহলে আমরা কি করলাম, এগুলোকে অপশন ডিলিটের মাধ্যমে সঠিকটাকে বেছে নিলাম। নেক্সট, when young learners seem to lose interest in a lesson the teacher should। যখন কোনো ইয়ং লার্নার যা শিক্ষার্থী যারা আছে তারা ক্লাসে বা যে কোনো লেসনে ইন্টারেস্ট বা উৎসাহ হারিয়ে ফেলছে, টিচারের কি করা উচিত? টেল এ স্টোরি অর কন্ডাক্ট অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, একটা গল্প বলা উচিত এবং যেটা কোনো ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি কন্ডাক্ট করা উচিত ক্লাসের মধ্যে। ask them to sit quietly for some time, তাদেরকে আমি বলবো কিছুক্ষণের জন্য তোমরা চুপ করে বসে থাকো। allow them to go out and play, তাদেরকে আমরা অনুমতি দেবো যে তোমরা বাইরে চলে যাও এবং খেলা করো। ask them to sleep for a while, আমরা বলবো তাদের ক্লাসে একটু ঘুমিয়ে পড়ো। তাহলে ইন্টারেস্ট করার জন্য আমরা কি করি, আমরা গল্প বলি, ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করাই। ক্লিয়ার? নেক্সট, The Right of Children to Free and Compulsory Education Act 2009 has included all-round development of the child as one of the aims of education because। তাহলে যে RTE বা রাইট টু এডুকেশন যে অ্যাক্ট আমাদের আছে সেখানে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে শিশুদের, যেটা কি শিক্ষার কি উদ্দেশ্যে নিয়ে আমরা বলেছি, ভালো করে মনে রাখবে এই পার্টটুকু আমাদের উত্তর চেয়েছি, অলরাউন্ড ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তাহলে ইট নার্চার্স
এটা কি আমাদের নার্চার করে বা আমাদের বৃদ্ধি করে? ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল আসপেক্টস অফ দ্য চাইল্ড। এই যেসব দৈহিক, মানসিক এবং ইমোশনাল যে আসপেক্ট গুলো রয়েছে সেগুলোকে আমাদের নার্চার করে, যত্ন নেয়, সেগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে। ইট এনসিওরস দ্যাট এভরি চাইল্ড ইজ এ পার্ট অফ দ্য ওয়ার্কফোর্স। এইটাকে আমরা নিশ্চিত করছি যে সমস্ত যে শিশুরা রয়েছে সবাই একটা কাজের অংশ। এভরি চাইল্ড গ্রোজ র্যাপিডলি বিটুইন 6 to 14 ইয়ার্স। যে প্রত্যেকটা চাইল্ড তারা যখন 6 থেকে 14 বছরের মধ্যে হয় তারা র্যাপিডলি গ্রোথ করে। আর প্রপার হেলথ কেয়ার ইজ ইসেন্সিয়াল। একদম স্বাস্থ্য বীমা যেটাকে আমরা বলি সেটা অত্যাবশ্যক। তাহলে আমরা কি জানি? অল রাউন্ড ডেভেলপমেন্ট মানে তার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল আসপেক্ট সবকিছুকে আমরা নার্চার করি সেখানে। ক্লিয়ার? একদমই এটা বেসিক একটা কোয়েশ্চেন ছিল। টিচার্স ডু নট গিভ দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস টু লার্নার্স ডাইরেক্টলি বিকজ। টিচাররা নতুন ওয়ার্ডের যে মিনিং গুলো রয়েছে সেটা লার্নারদের বা শিক্ষার্থীদের সরাসরি কেন বলে না? কিরকম বলছে দেখা যাক। লার্নার্স ডু নট লাইক টু বি গিভেন দ্য মিনিং অফ ওয়ার্ডস। লার্নাররা পছন্দ করে না যে টিচাররা তাকে ওয়ার্ডের যে অর্থ আছে সেটা বলে দিক। ইট প্রিভেন্টস লার্নার্স ফ্রম ডিসকভারিং দ্য মিনিং থ্রু পাজলিং আউট ইউজিং ক্লুজ। এটা লার্নারদেরকে বাধা দেয় ক্লুর মাধ্যমে উত্তরগুলোকে বা ওয়ার্ডের যে মিনিং গুলোকে বের করতে। লার্নার্স অলরেডি নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। লার্নাররা অলরেডি তারা অর্থটা জানে। ভোকাবুলারি উইল নট বি এনরিচড। ভোকাবুলারি বৃদ্ধি হবে না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে টিচার তাকে ডাইরেক্টলি মিনিং এর ওয়ার্ডটা কেন বলে দিচ্ছে না। কারণ যদি তাদের ডাইরেক্ট মিনিংটা বলে দেয় তাহলে তারা কিন্তু আর ওই ওয়ার্ডটাকে গেস করবে না। তারা ওয়ার্ডটাকে আর কি মানে বলতে চাইছে ওই কনটেক্সটের ভিত্তিতে সেটাকে তারা আর ডিসকভার করতে চাইবে না। ক্লিয়ার? একদম বেসিক কোয়েশ্চেন, আশা করছি প্রত্যেকে সঠিক করেছো। 9. হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনস্ট্যান্স অফ নন ফর্মাল লার্নিং। তাহলে এটার মধ্যে কোনটা একটা নন ফর্মাল লার্নিং এর উদাহরণ? তাহলে আমরা ফর্মাল আর নন ফর্মাল জানি। ফর্মাল মানে কি? যেটা আমরা স্বাভাবিক স্কুলে পড়াশোনা করি, রেগুলার পড়াশোনা। আর নন ফর্মালের ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা স্কুলের বাইরে, যেমন তোমরা বিভিন্ন যে ওই ডিস্টেন্স কোর্স গুলোকে দেখো, করেসপন্ডেন্স দেখো, ওইগুলো। ক্লিয়ার? তাহলে চিলড্রেন লার্নিং টু কুক ফ্রম দেয়ার পেরেন্টস। চিলড্রেনরা কি করছে? রান্না করা শিখছে তাদের পিতামাতাদের কাছ থেকে। চিলড্রেন লার্নিং এ নিউ গেম ফ্রম ফ্রেন্ডস। নতুন খেলা শিখছে বন্ধুদের থেকে। চিলড্রেন লার্নিং থ্রু করেসপন্ডেন্স লেসন। করেসপন্ডেন্সের লেসনের মাধ্যমে শিখছে কিছু। চিলড্রেন লার্নিং টু ড্র ফ্রম দেয়ার আর্ট টিচার। আর্ট টিচারের কাছ থেকে বা আঁকার শিক্ষকের কাছ থেকে আঁকা শিখছে। তাহলে আমি এক্ষুনি কি বললাম? যেগুলো আমরা যে করেসপন্ডেন্স কোর্স গুলো হয়, যেগুলো আমাদের ডিস্টেন্স কোর্স বলে, রেগুলার নয়, সেগুলো আমরা নন ফর্মাল এডুকেশনের বা নন ফর্মাল লার্নিং এর মধ্যে ফেলছি। ক্লিয়ার? গ্রুপ বা প্রজেক্ট ওয়ার্ক হেল্পস ইন ডেভেলপিং। গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক, দলবদ্ধভাবে কোনো প্রকল্প যদি আমরা করি সেই কাজটা কি ডেভেলপ করতে বা উন্নতি করতে সাহায্য করে। এ হাই লেভেল অফ অ্যাম্বিশন টু অ্যাচিভ। একটা হাই লেভেলের অ্যাম্বিশন অ্যাচিভ করতে বা পেতে সাহায্য করে। কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। সহযোগিতা, চিন্তাধারা এবং সমস্যার সমাধানে সাহায্য করে, ডেভেলপ করে। কম্পিটিশন এবং লার্নার্স টু এক্সেল ইন একাডেমিক্স। একাডেমিক্সে যাতে আমরা যে এবং লার্নার্সদের মধ্যে যে একটা কম্পিটিশন, একাডেমিক্সে যে আমি ওর থেকে ছাপিয়ে যাব, এইরকম বৃদ্ধি করতে সাহায্য করে। গুড মেমোরি ইন দ্য ইয়ং লার্নার্স। লার্নার্সদের মধ্যে ভালো মেমোরি বাড়াতে সাহায্য করে। তাহলে আমরা কি জানি? গ্রুপ ওয়ার্ক যখনই আমরা করতে দেব তখনই আমরা সব থেকে যেটা দেখবো সেটা হচ্ছে কোলাবোরেশন তাদের বৃদ্ধি পাবে। অর্থাৎ কি? একটু আগে আমরা দেখেছিলাম সহযোগিতা। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি? তাদের ভাবনা চিন্তার পরিসরটা অনেক বেড়ে যাবে এবং পরিসর যত বাড়বে তত তারা প্রবলেম সলভিং এর মতো জিনিসপত্রকে কল্পনা করতে পারবে। তাহলে একদম পারা উচিত সবার। ক্লিয়ার? নেক্সট, হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স প্রমোট থিঙ্কিং স্কিল ইন চিলড্রেন। তাহলে কোন ধরনের প্রশ্ন শিশুদের মধ্যে চিন্তা করার যে দক্ষতা সেটাকে বৃদ্ধি করে? তাহলে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন বেসড পিওরলি অন রিডিং দ্য টেক্সট। পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। তাহলে কি? যত বেশি তুমি তাকে পার্সোনাল রেসপন্স করবে, অর্থাৎ পার্সোনাল রেসপন্স মানে কি? তুমি তাকে বললে তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কিভাবে যেতে হয়, এইগুলো কিন্তু সে যত বলবে তত কিন্তু সে ভাববে। ধরো আমি তোমাকে বললাম, একটা শিশু, ধরো তুমি ধরে নাও তুমি ক্লাস 2 এ পড়ো, তোমাকে আমি বললাম তোমার বাড়ি কোথায়, তুমি কি করে যাও। এবার তুমি ওটাকে ভেবে বললে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, এই করে ভাবলে। তো
ভাবার ফলে এটা যেহেতু পার্সোনাল রেসপন্স কোয়েশ্চেন, তত কিন্তু তোমার থিঙ্কিং স্কিল বৃদ্ধি পাবে। তোমার বাবা কি করে যদি আমি বলি, তুমি ভাববে ডাক্তার, ডাক্তাররা কি করে, এইসব বললে তাদের কিন্তু থিঙ্কিং স্কিল বৃদ্ধি পাবে। বাচ্চারা, তাদেরকে বাচ্চাদের মতো করে কোয়েশ্চেন করতে হবে। ক্লিয়ার? নেক্সট 12. Student need to brainstorm ideas, organize, draft, edit and revise their work is a process which reflects. তাহলে এই কোন প্রসেসের মধ্যে তাদেরকে ভাবনা চিন্তা করতে হয়, কোনো কিছুকে গঠন করতে হয়, ড্রাফট করতে হয়, এডিট করতে হয়, আবার রিভাইজ করতে হয়। তাহলে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং একদম একটা বেসিক প্রশ্ন। তুমি যদি কিছু না লেখো সেটাকে তুমি এডিট করবে কি? তুমি যদি সেটাকে কিছু না লেখো সেটাকে ড্রাফট করবে কি? তুমি অর্গানাইজ, গঠন করে সেন্টেন্স গুলোকে লিখবে কেমন করে? তুমি যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা তোমাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তাহলে একদম বেসিক কোয়েশ্চেন এটা। ক্লিয়ার? নেক্সট, টিচার্স হেল্প লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ ইন ইংলিশ বাই। তাহলে শিক্ষকরা যাতে ছাত্রছাত্রীদের যে নলেজ সেটা গঠন করতে ইংলিশে সাহায্য করে কিসের দ্বারা? গিভিং দ্য লার্নার্স এ লট অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্টস দ্যাট উইল লিড টু মোর প্র্যাকটিস। তাদেরকে অনেক প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে যেটা তাদের প্র্যাকটিস করতে সাহায্য করবে। Correcting every mistake a learner makes and giving the relevant rule of grammar as immediate feedback. তারা যেটা ভুল করবে সেটা তৎক্ষণাৎ বলে দেবে এবং ফিডব্যাক হিসাবে গ্রামারের রুলগুলো দিয়ে দেবে। Giving extensive language drills in which learners practice language items mechanically. তাদেরকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে যে ড্রিল বা প্র্যাকটিস করতে দেবে যাতে তারা সবসময় প্র্যাকটিস করতে থাকে, যেটা ইন্টেন্স প্র্যাকটিস আমরা বলতে পারি। Enabling them to see the relationship between the prior knowledge, এখানে prior হবে, prior knowledge and the new knowledge। অর্থাৎ কি prior মানে কি, এখানে মনে রাখবে previous মানে কি পূর্ববর্তী। তাহলে তুমি কি করবে? তাদেরকে পূর্ববর্তী জ্ঞানের সাথে নতুন জ্ঞানের যে একটা মেলবন্ধন রয়েছে সেটা করতে সাহায্য করবে। তাহলে আমরা ইংলিশ পেডাগজি বা তোমরা যারা ডিএলএড পড়েছো তোমরা কি জানো, লেসন প্ল্যানে আমরা কি করি, যখন কোনো টপিক, নতুন টপিক পড়াই তখন তাদেরকে পূর্ববর্তী জ্ঞান দিয়ে একটা স্পিচ দিই যাতে তারা পূর্ববর্তী জ্ঞানটাকে, যে টপিকটা আমরা পড়ছি তার সাথে একটা অভিজ্ঞতা লাগিয়ে কাজে লাগাতে পারে। তাহলে এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। ক্লিয়ার? নেক্সট, রিডিং ফর কম্প্রিহেনশন ক্যান বি বেস্ট অ্যাচিভড থ্রু। এখানে যে কম্প্রিহেনশন মানে রয়েছে, এই কম্প্রিহেনশন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। অর্থাৎ এখানে কম্প্রিহেনশন মানে কিন্তু আমরা সেই প্যাসেজটাকে বুঝবো না, কম্প্রিহেনশন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। তাহলে রিডিং ফর কম্প্রিহেনশন মানে হচ্ছে কি, কোনো কিছু পড়ে বোঝার দক্ষতা, সেটাকে আমরা সব থেকে ভালো কিভাবে অ্যাচিভ করতে পারি বা অর্জন করতে পারি। টিচিং লার্নার্স টু রান এ ফিঙ্গার অর পেন্সিল আন্ডার দ্য লাইন বিং রেড। তাদেরকে আমরা বলবো তোমরা যে লাইনটা পড়ছো তার নিচে পেন্সিল নিয়ে পড়ো, বা পেন্সিল নিয়ে এরকম আমরা যেরকম পড়তাম না ছোটবেলায়, এরকম মানে যাতে লাইন আমাদের মিস না হয়। আস্কিং দ্য চিলড্রেন টু রিড দ্য টেক্সট অ্যালাউড, তাকে আমরা জোরে পড়তে বলবো। হেল্পিং লার্নার স্পিক ওয়ার্ড সফটলি হোয়াইল রিডিং, তাকে আমরা আস্তে আস্তে বা সফটলি, নম্রভাবে কথা বলতে বলবো যখন সে সেটা পড়ছে। লার্নার্স রিডিং সাইলেন্টলি অ্যান্ড আস্কিং কম্প্রিহেনশন কোয়েশ্চেন। এখানে আমরা কি দেখলাম, লার্নার্স তারা আস্তে আস্তে পড়ছে বা মনে মনে পড়ছে এবং কি ধরনের প্রশ্ন করছে, কম্প্রিহেনশন কোয়েশ্চেন, অর্থাৎ যে কোয়েশ্চেনের একটা বোধ শক্তি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার রয়েছে। অর্থাৎ সে যদি কোনো জিনিসটা পড়ে বুঝতে না পারে তাহলে কিন্তু সে কোনোদিনও চেষ্টা করেও কম্প্রিহেনশনের মতো কোয়েশ্চেন করতে পারবে না, কারণ সে যখন জিনিসটা বুঝতেই পারেনি তার কম্প্রিহেনশনই জন্মাবে না। সে যেহেতু বুঝতে পেরেছে তার কম্প্রিহেনশন জন্মে গেছে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। ক্লিয়ার? নেক্সট, এ টেক্সট বুক ডিসক্রাইবস এ ডোমেস্টিক সিন। একটা টেক্সট বুক একটা গৃহপালিত বা বাড়ির কোনো একটা সিন বর্ণনা করছে, হুইচ শোজ, যেটা দেখাচ্ছে দ্য ফাদার কুকিং ইন দ্য কিচেন, বাবা কিচেনে রান্না করছে। দ্য মাদার কামিং ফ্রম হোম, মা কাজ থেকে বাড়ি আসছে, কামিং ফ্রম হোম ফ্রম ওয়ার্ক, কাজ থেকে বাড়ি আসছে। অ্যান্ড দেয়ার সন সুইং, এবং তাদের যে ছেলে আছে সে কি করছে, কোনো একটা কি সেলাইয়ের কাজ করছে। তাহলে হোয়াট ইজ দ্য কনসেপ্ট কনভেইড, এই যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করলাম বা এই কোয়েশ্চেনটা নিয়ে, এটার মাধ্যমে কোন কনসেপ্ট বা ধারণা আমরা দিতে চাইছি। তাহলে এটা কিন্তু ইংলিশ পেডাগজি না জানলেও নর্মাল আন্ডারস্ট্যান্ডিং থেকে উত্তর করা যায়। ক্লিয়ার? ডিভিশন অফ লেবার এবং সেক্সেস, বিভিন্ন লিঙ্গের মধ্যে যে কাজের ভাগ রয়েছে সেটাকে আমরা ভাগ করে দিচ্ছি। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কাজই পূজনীয়। রিমুভিং জেন্ডার বায়াস, আমাদের যে লিঙ্গর পক্ষপাতিত্ব আছে সেটাকে আমরা দূরে হটিয়ে দিচ্ছি। ডিগনিটি অফ লেবার, আমরা কাজের সম্মান দিচ্ছি। তাহলে এখানে আমরা কি দেখলাম, বাবা রান্না করছে, আমরা সচরাচর কি জানি, মারা রান্না করে। মাদার কামিং হোম ফ্রম ওয়ার্ক, মা কোথা থেকে বাড়ি আসছে, কাজ থেকে। সচরাচর আমরা কি জানি, বাবা কাজ থেকে বাড়ি আসে। এবং আমরা সচরাচর কি জানি, ছেলেরা কিছু বোনে না, মেয়েরাই বোনে।
তাহলে আমরা এখানে কি করার চেষ্টা করছি, রিমুভিং জেন্ডার বায়াস, অর্থাৎ ছেলেরা এটা পারবে, এটা শুধু মেয়েদের, ওইটা শুধু মেয়েরাই করতে পারবে, এইরকম কনসেপ্ট আমরা এই কোয়েশ্চেনে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। ক্লিয়ার? তাহলে আশা করছি এই যে 15টা কোয়েশ্চেন আমরা করলাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যেটা আমি প্রত্যেকদিন রিকোয়েস্ট করে থাকি, কত তোমরা স্কোর করতে পারলে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করবে। এবং ক্লাসটাকে আমি খুব একটা সময় নষ্ট করাতে চাই না এরকম ক্লাস, কারণ এই ক্লাস অনায়াসে আমি 1 ঘন্টা টেনে নিয়ে যেতে পারি, কিন্তু আমি মনে করি তোমাদের সময়ের একটা দাম আছে, সামনে পরীক্ষা, তাই যত তাড়াতাড়ি সম্ভব কোয়েশ্চেনগুলোকে বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। এই বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু সময় আমি তোমাদের জন্য নিচ্ছি এটা কিন্তু সব থেকে কম, কারণ আমি খুব তাড়াতাড়ি এগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের খুব একটা বেশি সময় নষ্ট না হয়। তাহলে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কত স্কোর করলে, এবং যদি কোনো কোয়েশ্চেনে এখনো কনফিউশন থেকে থাকে তাহলে তো আমি অবশ্যই আছি, কমেন্ট করে দেবে, আমি তার রিপ্লাই করে দেবো। তাহলে খুব শীঘ্রই আমরা সিটেট এর পরবর্তী কোনো একটা পেপার নিয়ে আলোচনা করব, যেখানে এরকম 15টা কোয়েশ্চেন মক টেস্টের আকারে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্তই। এইরকম মক টেস্ট কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা পর্যন্ত চলতেই থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলোকে দেখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।